বাইজলবাড়ি পিএইচসি থেকে ওনার হাতে স্মার্ট ওপিডি কিট তুলে দেওয়া হবে। তুলে দিচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আন্তরিক কৃতজ্ঞতা মহাশয়ের প্রতি। এবারে বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ করব, যার বক্তব্য শোনার জন্য এখানে আগত প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি দর্শক মুখিয়ে আছে সে সকাল থেকে, তিনি আমাদের রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অনুরোধ করব মঞ্চে এসে বক্তব্য রাখার জন্য। সবাইকে নমস্কার। যতন খোলঙ্কা। আজকে সত্যিই খুব ভালো লাগছে, এখানে খোয়াই নতুন টাউন হলে এসেছি এবং এই জেলায় বিভিন্ন যে উন্নয়নমূলক যে প্রকল্পের উদ্বোধন আমরা সবাই মিলে আমরা এখানে একটু আগে করলাম এবং সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী আমাদের শ্রী টিঙ্কু রায় মহোদয়, সোশ্যাল এডুকেশন এবং অন্যান্য দপ্তরের সোশ্যাল ওয়েলফেয়ার। উনি ওনার বক্তব্যে আমাদের কাছে পূর্ণাঙ্গ বিবরণ আমাদের সামনে ধরেছেন এবং এখানে বলেছেন ওনার ডিপার্টমেন্ট থেকে কি আমাদের এই সরকারের পক্ষ থেকে কি করা হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা উনি রেখেছেন। এবং আমি সত্যি কথা বলতে কি, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন এটা এরকম একটা ডিপার্টমেন্ট যেখান থেকে নামের সাথে তার যে যথার্থতা সেটা কিন্তু কাজে কিন্তু আমরা দেখতে পাই। প্রায়ই দেখি বিভিন্ন বিষয়ে, যখন আজকে এই বিষয়টা খুব প্রয়োজন, অনেক সময় দেখা যায় যে ভাতা নিয়ে, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, একটা ভাতা নিয়ে যখন প্রবলেম হয় যে ভাতা ঢুকছে না, তো মাননীয় মন্ত্রী বাহাদুর উনি বলেছেন যে চিন্তার কিছু কারণ নেই, মানে আপনারা আশ্বস্ত থাকতে পারবেন। আর আশ্বস্ত থাকার মাঝখানে বিরোধীরা ঢুকে যায় যে দেখলেন তো এই আপনার ভাতা পাচ্ছে না। এই সরকার সবসময় মনে রাখবেন মানুষের প্রো গভর্নমেন্ট যাকে বলে, মানুষের জন্য কাজ করে এই গভর্নমেন্ট। আমি এর জন্য টিঙ্কুবাবুকে আমি ধন্যবাদ দেব যে আজকের এই কথাগুলো বললেন, পুজোর সময়ের বিষয়ে উনি বললেন। এখানে উপস্থিত রয়েছেন শ্রীমতী অপর্ণা সিংহ রায় দত্তা মহোদয়া, অনারেবল সভাধিপতি খোয়াই জেলা পরিষদের। এখানে উপস্থিত আমাদের সবার প্রিয় অনারেবল এমএলএ কল্যাণপুর কনস্টিটিউয়েন্সির শ্রী পিনাকি দাস চৌধুরী, খুব অ্যাক্টিভ এমএলএ, যতটুকু আমি দেখেছি ওনাকে সবসময় কাজের মাধ্যমেই থাকে। শ্রী দেবাশিস নাথ শর্মা, অনারেবল চেয়ারম্যান খোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিল, ওনাকেও আমি দেখি, এর আগে কয়েকবারে আমি এসেছি মিউনিসিপ্যালিটির বিভিন্ন, আমি ওনাকে বলছিলাম আগরতলা থেকে তো বেশি খোয়াই কাজ আপনারা বেশি করছেন, অনেক মডার্ন খোয়াই বলতে যা বুঝে এখন অনেকটা হয়ে গেছে। এখানে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত এসসি সাব কমিটির মেম্বার শ্রী সমীর দাস মহোদয়। তাছাড়া এখানে শ্রী সাজু ওয়াহেদ, উনি আসতে পারেননি, আসার কথা ছিল, তো যে কোনো কারণে উনি আসতে পারেনি। তো এখানে উপস্থিত আমাদের শ্রী রজত পন্ত, ডিএম অ্যান্ড কালেক্টর খোয়াই, উনিও বিস্তারিত আলোচনা রেখেছেন। আমি আমার মন্ত্রীর সাথে আমি কথা বলছিলাম যে এখনকার ইয়াং যারা আইএস অফিসার, তাদের মধ্যে আমি দেখতে পাই এত অ্যাক্টিভ এবং ইনোভেটিভ যেসব বিষয়গুলো, এটা কিন্তু আমাদের দেশের জন্য খুবই প্রয়োজন এবং হি ইজ অলসো ওয়ান অফ দেম। এবং ভালো লাগছে বিভিন্ন বিষয়ে উনি আমাদের সামনে কথা রেখেছেন। এবং আমি ওনাকে বলেছি যে আপনার এই যে পুরনো যে অ্যাম্বুলেন্সগুলোকে আবার ঠিক করে যেভাবে আপনি ব্যবস্থা করেছেন সব দেহ আনার জন্য, এর একটা ভিডিও ক্লিপিং করে আমাকে দেবেন। কে জানে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি আমি পাঠাই, সেটা মন কি বাত অনুষ্ঠানে সেটা অ্যাকসেপ্টও করতে পারে, বলা যায় না। আমি ওনাকে বলেছি যে আপনি দেবেন পুরো ডিটেলস দিয়ে, এটা এরকম একটা ঘটনা দিয়ে। এখানে উপস্থিত রয়েছেন এই জেলার যিনি সম্মানিত এসপি শ্রী
জে রেড্ডি মহোদয়, শ্রী অশোক কুমার ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার খোয়াই, এবং অন্যান্য যারা বিভিন্ন স্তরের যারা এখানে জনপ্রতিনিধিগণ আছেন এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের অফিসাররা রয়েছেন, আর বিভিন্ন যারা এমিনেন্ট পার্সোনালিটিস আমার সামনে উপস্থিত আমাদের রাজ্যের তো আছেন, পাশাপাশি যারা বিভিন্ন ক্ষেত্রে হেলথকে আরও সবল করার জন্য যারা এসছেন বাইরের থেকে, তাদেরকেও আমি ধন্যবাদ দেব। এবং বিশেষ করে যারা এখানে মহিলারা আছেন, আমি এখানে কথা বলছিলাম মাননীয় মন্ত্রী বাহাদুরের সাথে, যে যেখানে যায় আমাদের ত্রিপুরাতে বিশেষ করে এখানে 50% পপুলেশন আমরা বলি আমাদের জনসংখ্যার, তার মধ্যে আমার মনে হয় এখানে 70%ই মহিলা। এটা আমাদের জন্য একটা বিরাট খুশি, আমি বলবো যে সত্যিই আমি আনন্দিত। এখানে যারা স্টুডেন্টরা রয়েছেন এবং এই এরিয়ার যারা সুধী নাগরিকবৃন্দ, মিডিয়া বন্ধুরা, সবাইকে আমার এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে সত্যি খোয়াইবাসীর জন্য একটা উল্লেখযোগ্য দিন আমি বলবো। খোয়াই জেলার শিক্ষা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর, পানীয় জল ও স্বাস্থ্য বিধান, নগর উন্নয়ন প্রভৃতি যে দপ্তরগুলো আছে বিভিন্ন ডিপার্টমেন্ট, তার মধ্যে 7টি বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এখানে 8টি স্মার্ট ওপিটি কিট বিতরণ করা হয়েছে। এর পুরো বিবরণ এখানে কিন্তু আমরা পেয়েছি। ভাবা যায় কোনো দিন যে এই ধরনের, মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বললেন যে আমাদের এখন প্রযুক্তিকে আমাদের ব্যবহার করতে হবে, তো প্রযুক্তিকে ব্যবহার করে আপনি ভাবুন যে একটা ছোট, আমরা যেটা এখন 3জন পিএসসির ডাক্তারবাবুদের আমরা দিলাম এখানে, এটা নিয়ে সে যদি একটা জাস্ট মানে অনেকটা ব্রিফ কেসের মতো সেটা নিয়ে আজকে গ্রামের যেখানে স্বাস্থ্য পরিষেবা দেওয়া দুর্গম এলাকায় ভেরি ডিফিকাল্ট, সেই জায়গায় গিয়ে তার ভাইটাল সাইন, ব্লাড প্রেশার, ইভেন এক্সরে ইত্যাদি সব আপনি করতে পারেন। ভাবা যায় কোনো দিন টেকনোলজি কোন জায়গায় গেছে আপনি ভাবুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বলবো যে আমাদের রাজ্য যেভাবে চলছে, আমাদের দেশ যেভাবে চলছে, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের দিশা দেখাচ্ছেন, আমি তো আজকে এই ধরনের কিটস দেখে আমি খুব খুশি। আমি এখানে ডাক্তারবাবুদের বলছিলাম দিলাম তো কিটস, কিন্তু এটাকে মেনটেনেন্স কিন্তু করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন যাতে থাকে, হ্যাঁ, তো সেইভাবে তাহলে যাতে এটা লং রান, কতদিন হলো এরকম না খারাপ হয়ে গেছে। আমরা প্রায়শই দেখি দামি দামি জিনিস আমরা হসপিটালে দিই, খারাপ হয়ে গেছে। আরে খারাপ হবে কেন? নিজের ক্লিনিকের মধ্যে থাকলে সেটাকে যত্ন সহকারে প্রায় 15-20 বছর সমান আমরা ব্যবহার করতে পারি। তা আমি বললাম যে ভালো কাপড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজের মনে করে সেই কাজগুলো করা। আজকে আমি খুব খুশি, যেটা আমি একটু আগে বললাম, যে এখানে যে 8টি স্মার্ট ওপিডি কিট বিতরণ সে পাশাপাশি এখানে আজ স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে যে সাবসিডি দিয়ে যে মর্চারি বিকেল তৈরি করলাম, যেটা আমি বললাম, এখানে যারা আর্থিকভাবে যারা খুবই অনেক সময় তাদের সমস্যা হয়, একটা এখান থেকে জিবি বা আইজিএম থেকে একটা মরদেহ যদি আনতে হয়, তার জন্য যেটা আমাকে ডিএম সাহেব বলছিলেন যে তাদের 5 থেকে 6,000 7,000 টাকা লাগতো, সেই জায়গায় এখানে 500 টাকার মধ্যে সেটা আসবে। আবার যারা একেবারেই সেখানে 500 টাকা দিলেও হবে। এবং উনি বলছিলেন যে কেউ যদি দিতেও না পারে সেখানেও কিন্তু এই ব্যবস্থা তাদের জন্য প্রসারিত করা হবে। এর জন্য এটা খুবই আমার মনে হয় যে অত্যন্ত মানে আনন্দের বিষয়। আমাদের কাছে একটা ইনোভেটিভ আইডিয়া উনি এনেছেন। এখানে লেখা আছে যে প্রতি ট্রিপে 1,000 টাকা, প্রতি ট্রিপে 1,000, আর অন্তর্দয় অন্ন যোজনার জন্য এখানে বা এআইওয়াই যারা আছেন তাদের জন্য 500 টাকা। তো সত্যি এটা খুব ভালো জিনিস। এবং সবচেয়ে বড় জিনিস ওনার ভাষণের যেটা আমি দেখছিলাম, যে যারা শোক সন্তপ্ত ফ্যামিলি আছেন সেখানে যে তাদেরকে মর্যাদার সাথে এই শবদেহ আনা, এবং আমার মনে হয় নিড অফ দ্য আওয়ার, এই নিড অফ দ্য আওয়ারে এই ধরনের সুবিধা খুব প্রয়োজন। আমি দেখি মাঝে মাঝে, আপনারাও নিশ্চয়ই দেখেন, যখন মারা যায় সেই মৃতদেহকে অনেক সময় কীভাবে নিয়ে আসেন। তো এই ধরনের
যে একটা ব্যবস্থা, সত্যি এটা আমি বলবো যে সাবাসী দেওয়ার মতো। আজকে এখানে প্রায় 8,09,13,000 টাকার যে বিভিন্ন যে আজকে প্রকল্পগুলো আমরা উদ্বোধন করলাম, এতে করে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এবং উন্নত ব্যবস্থা করে তুলবে। এবং যারা ভবিষ্যৎ প্রজন্মের যারা আছেন, নেক্সট জেনারেশন, তাদেরও কিন্তু একটা বৃত্তি, মানে আমি বলবো যে বৃত্তি একটা নির্মাণ হবে এখানে। বন্ধুগণ, আজকে ত্রিপুরার সার্বিক উন্নয়ন হচ্ছে। ত্রিপুরা কিন্তু আর সে আগের মতো নেই। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শিক্ষার কথাই বলুন, স্বাস্থ্যর কথাই বলুন, সড়ক যোগাযোগের কথাই বলুন। আমি যখন আসছিলাম, আরে একটা নতুন রাস্তা হচ্ছে। নতুন রাস্তা হতে গেলে এখানে 4 মাস বাদ দিলে সবসময় বৃষ্টিপাতের জায়গা ত্রিপুরা। এই 4 মাসের মধ্যে কাজ কোনো দিন কমপ্লিট করা সম্ভব নয়। তো একটা সিজন আসে, তো আমরা সব জানি একটা বাড়ি বানাতে গেলেও আমাদের অনেক সময় সমস্যা হয়, কিন্তু ওই তাড়াতাড়ি জিন্দাবাদ জিন্দাবাদের লোক সব চলে আসে যে রাস্তা খারাপ। টিঙ্কুবাবু আসছিলেন, রাস্তা আটকে গেছেন, তাড়াতাড়ি মন্ত্রীর গাড়ি আটকে গেছে, এটাকে ভালো করে চারিদিকে দেখাও। আরে আমার গাড়িও আটকে যেতে পারে। আমিও ভাবছিলাম কখন জানি আমার আটকাবে, আর বিরোধীরা ক্যামেরা নিয়ে বসে আছে আমার গাড়িটা কবে আটকাবে। আর এটা আটকাতেই পারে, কিন্তু দেখতে হবে আলটিমেটলি যখন রাস্তা সব ঠিকঠাক হবে, আর নতুন রাস্তা, নরম মাটি, জলের স্তর অনেক উপরে, কিন্তু এটাকে নিয়ে খুব হই হট্টু। তোমাদের সময় কি করেছিলে আমাদের জানা আছে তো সব এইগুলো। তো এগুলো আমরা জনসাধারণ জানে, আর বিশেষ করে নতুন প্রজন্মের যারা আছে আমি বলবো এইগুলো তাদের সময়গুলো তো আপনারা দেখেননি কি করেছিল তারা। তো সেই জায়গায় একটু ইউ হ্যাভ টু বিয়ার উইথ আস। একদম যখন ঝকঝকে তকতকে হয়ে যাবে, আমার নিজেরই খারাপ লাগে। আমি কয়েকবার দিল্লিতে গিয়ে আমাদের এমআরটিসির মিনিস্টার, ইউনিয়ন মিনিস্টার গডকরিজির সাথে আমি অফিসারদের নিয়ে আমি কথা বলেছি, ফটো তুলে ভিডিও করে পর্যন্ত দেখিয়েছি, এইবার আবার পাঠিয়েছি। তো এইভাবে তো আমরা তো বলতেই পারবো না, এটা তো ন্যাশনাল NHIDCL-কে হাত দেওয়া হয়েছে। তা আমাদের তরফ থেকে এটা তো PWD করতে পারবে না, ইচ্ছে করলেও হবে না, তারপরে একটা প্রেশার আছে। কিন্তু এই ফাঁকে যদি বদনাম করা যায় সরকারকে, তাহলে তো মানে মনে হয় কেল্লা ফতে একটা যদি কিছু হয়ে যায়, ল্যাটারাল এন্ট্রির জন্য বসে আছে। এই সরকার যেভাবে উন্নয়ন করছে এটা ভাবা যায় না। আমরা এর মধ্যে আমি এই গত 1 বছর অর্থ বছরে আমি 1500 কোটি টাকার কোনো জায়গার মধ্যে ভিত্তিপ্রস্তর করেছি, উদ্বোধন করেছি। এরকম প্রতিনিয়ত এভরিডে প্রতিদিন আপনারা দেখবেন উন্নয়ন ত্রিপুরাতে এখন যেভাবে হচ্ছে। অ্যাক্টিস্ট পলিসির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি বলার পর সত্যি সত্যি আমাদের ত্রিপুরার উন্নয়ন হয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাসার তর প্রয়াস। সেই অনুযায়ী সড়ক যোগাযোগ, পানীয় জল, বিদ্যুৎ, কৃষি, গ্রাম উন্নয়ন, নগর উন্নয়ন এবং তথ্য প্রযুক্তি এবং সামাজিক সুরক্ষার যে বিষয়, সেইগুলো পর্যন্ত আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে আমরা করছি এবং নিরন্তর কাজ করছি। কিন্তু আমরা যদি কাজ করি, সমস্যা হচ্ছে কাজ করব কিন্তু কাজটা দেখার পর এটাকে একটা নেগেটিভ একটা মানসিকতায় যদি দেখা যায়, উল্টো পাল্টো দেখায়, তাহলে আমাদের যদি দেখা যায় যে মানুষ তো উল্টো বুঝছে না, তো এতে আমাদের সমস্যা হয় কিন্তু আমরা জানি মানুষ আমাদের উপর বিশ্বাস আছে এবং আমরা সেইভাবে ঠিকভাবে আমরা কাজ করছি। এবং প্রান্তিক মানুষের উন্নয়ন যতক্ষণ ধরে না হবে, আমরা জানি যে ততক্ষণ ধরে এটা দেশ বা রাজ্য উন্নয়ন হতে পারে না। উন্নয়নের যে সুফল, যে প্রয়াস, সেটা আমরা প্রান্তিক মানুষের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। বন্ধুগণ, দিস ইজ আওয়ার প্রাইম অবজেক্ট। আমরা অগ্রাধিকার দিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আমরা চাই, মানুষের মুখে একটু হাসি ফোটানো। আমি বলছি না 100% আমরা হয়ে গেছে, আমরা চেষ্টা করছি, এই সরকার চেষ্টা ট্রান্সপারেন্সির মাধ্যমে। কিন্তু চলতে গেলে নানা রকম ঘাত প্রতিঘাত আসে, অনেক সময় অনেক বিষয় দ্বারা। কিন্তু চাণক্য বলেছে যে যত বেশি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে এবং চ্যালেঞ্জ গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাওয়া, কে কি বলছে এর মধ্যে যদি তুমি ঢুকে যাও, তার উত্তর দিতে থাকো, তাহলে কিন্তু তুমি এগোতে পারবে না। আর যে যত বেশি সামনের দিকে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কাজ করবে, কারণ তোমার কাছে সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে তোমার সততা,
তোমার ট্রান্সপারেন্সি এবং মানুষের জন্য কাজ করার একটা প্রবৃত্তি তোমার মধ্যে আছে, তার জন্য ভয় কে আছে, তুমি এগিয়ে চলো। এই যে বিষয়, সেটা আমরা আমাদের এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চলছে, আমরাও চলছে। আমরা দেখি আজকে দিল্লির মধ্যেও সেন্ট্রালে কত ধরনের সমস্যা সৃষ্টি করছে, কিন্তু আমি জানি এগুলো কাজের কাজ কিচ্ছু হবে না। এবং শেষ পর্যন্ত কি হয়, ইলেকশনের রেজাল্ট যখন বেরোয় ওই 100 নিচেই থাকে, আর উপরে যায় না, বরং আরও আস্তে আস্তে করে নেমে যাচ্ছে। আগামী দিনও হবে। আর এনডি জোট এর যে কোথায় কি হবে আমার জানা নেই। এখন তো দেখতেই পাচ্ছেন কেউ কোথায়, ওয়েস্ট বেঙ্গলে আমরা ভাবতাম কি হবে, ওয়েস্ট বেঙ্গল হবে না, পারবে না, কারণ এই গুন্ডামির মাধ্যমে যেভাবে ওরা চারিদিকে মানে তুষ্টিকরণের রাজনীতি দিয়ে যেভাবে আটকে রেখেছে, এই খুন সন্ত্রাস যেটা মানে কমিউনিস্টদের যে চিন্তা ভাবনা, সেই একইভাবে এই যে আগের যে তৃণমূল সরকার তারাও নিয়েছে। আর সময় কথা বলে আজকে পশ্চিমবাংলায় আমি যখন বিভিন্ন জায়গায় আমি যখন ক্যাম্পেইনে আমি গিয়েছিলাম, এবং সেখানে আমি আসার পর আমি যখন ওট টেকিং সিরিমনিতে আমি যাই, তখন আমি কলকাতা এয়ারপোর্টে নামবার পর আমার কাছে মনে হলো একটা স্বাধীন দেশে আমি এসেছি। এর আগে তো কলকাতায় আমরা রোজ যেতাম, এটা মনের ভিতরে একটা আনন্দ যে না, আমাদের দেশ আবার ফিরে এসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তা, এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। আজকে এই শান্তি আছে বলেই সব জায়গায় কাজ হচ্ছে। আজকে পশ্চিমবাংলা দেখুন, যেখানে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো, এইরকম একটা কথা ছিল। আগামী দিন এই জিনিসটা হচ্ছে, আমাদের দেশের নিরাপত্তার জন্য সেটা দরকার, শান্তি প্রয়োজন। নর্থ ইস্টার্ন জোনের কি অবস্থা ছিল, আজকে আমাদের এই ত্রিপুরাতেও আজকে এখানে আসা তো মানে দুর্বিদ্ধ বিষয় ছিল, সেই জায়গায় আজকে আমরা আরামসে আসতে পারি, যেতে পারি। মাঝে মাঝে দু একটা ঘটনা এদিক সেদিক হয়, এটা হবে বলেই তো থানা কাচারি ইত্যাদি থাকবে। আর যদি নাই থাকে তাহলে থানা কাচারি রাখার কোনো বিষয় না। কিন্তু দেখতে হবে যে এই সরকার এই বিষয়ে এরা ঠিকভাবে কাজ করছে কিনা। আমরা সেই দিশায় কাজ করছি বন্ধুগণ। আমরা চাই মানুষের জীবন সুন্দর হোক, ইতিবাচক একটা চিন্তাধারা নিয়ে মানুষ চলুক। এবং শুধু আগরতলাকে আগে কি করতো, শুধু আগরতলার মধ্যে কিছু করতো, আর কয়েকটা জায়গার মধ্যে ওই ভাষণ দেওয়ার জন্য কতগুলো হল বানিয়ে রাখতো, কমিউনিটি হল। সেখানে কাজ আসবে আগরতলার উন্নয়ন, আর গ্রামেগঞ্জে কিচ্ছু করেনি মানুষের জন্য। আজকে গ্রামেগঞ্জে কিচ্ছু করেনি বলেই আজকে আমাদের বেশি কাজ করতে হচ্ছে। তারা যদি করে যেত, 35 বছর রাজত্ব করেছে কিন্তু কিছুই করেনি। একটা জিনিস করেছে, একটা শিল্প তৈরি করেছে। এই শিল্পর নাম হচ্ছে আপনার এই গলা শিল্প। খুব ভালো করে গলার এই শিরা ফুলিয়ে ভালো করে ভাষণ দেওয়ার বিভিন্ন তাত্ত্বিক কথার শিল্প ওরা তৈরি করেছে, আর কিচ্ছু করেনি। আমরা কিন্তু মনে প্রাণে আমরা কাজ করছি। আমরা বারবার বলি যে কাজের মূল্যায়ন কাজের মাধ্যমে হবে, শুধু ভাষায়। ওয়ার্ড ইজ নাথিং বাট ওয়ার্ক ইজ বেস্ট, ওয়ার্ক শুড বি ডান ফার্স্ট। আমরা সেই কাজ করছি, কিন্তু কি করব, নেগেটিভ মানসিকতার লোক মাঝে মাঝে আমাদেরও নেগেটিভে আসতে হয়। নেগেটিভ মানসিকতার মাঝে মাঝে মনে হয় যে আমরাও বলতে হয়। কিন্তু একটা কথা আছে, খুব ভালো সুন্দর একটা কথা, মানে আমাকে একটা জায়গায় লেখা আছে, ডোন্ট আর্গিউ উইথ দ্য সাবস্ট্যান্ডার্ড পিপল, আদারওয়াইজ ইউ উইল পুল ডাউন ইউর স্ট্যান্ডার্ড টু দেয়ার লেভেল। এই কারণে মাঝে মাঝে বলি ঠিকই, কিন্তু মনে হয় যে ধুত আজকের দিনটাই খারাপ গেল। আমরা কাজ করে যাব। সবাইকে বলবো, এই সরকারের এটা অত্যন্ত মানে সময় উপযোগীর একটা সরকার। এরকম একটা সন্ধিক্ষণে যেখানে মাননীয় প্রধানমন্ত্রীজির মতো আমরা এরকম একজন প্রধানমন্ত্রী পেয়েছি, এই সন্ধিক্ষণ আর কবে আসবে আমার জানা নেই। আমরা শুধু আগরতলা না, সমস্ত গ্রাম গঞ্জে বাড়ি গড়ে সব জায়গায় আমরা চাই তার উন্নয়ন হোক, সব যে আমাদের বেনিফিশিয়ারি সেগুলো যাক। আমরা কর্মসংস্কৃতি যেভাবে এখন চেঞ্জ হচ্ছে, সে কর্মসংস্কৃতিরও আমরা কিন্তু আমাদের সরকার কর্মসংস্কৃতির পরিচয়ও সেটা কিন্তু আজকে আমরা এস্টাবলিশ করতে পেরেছি। প্রতিদিন দেখবেন আপনি, আমি আজকে গেলাম, কালকে আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় বা টিভির পর্দায় দেখবেন, বসে আছে যে ওখানে এরকম স্কুল তৈরি আছে, হসপিটাল তৈরি আছে, আপনি আসুন এখানে ইনোগ্রেশন করুন এভরিডে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 1500 কোটি আমি গত এক বছরে, বাকি আগেরগুলো বাদ দিন,
করেছি। আর এখানে এর মধ্যে এই অর্থ বছরে 227 কোটি টাকা আমি এইভাবে শিলান্যাস বা উদ্বোধন করেছি। আর আজকে এখানে 8,09,13,000 এবং আজকেই আবার আমি বাইজলবাড়ি যাব, সেখানে 25,53,00,000 টাকার প্রকল্প সেখানে উদ্বোধন করতে যাচ্ছি বন্ধুগণ। এইভাবে প্রতিনিয়ত কাজ করছি। আমি জানি যে এই কাজগুলো আমাদের সমস্যা কী হয়, এগুলো অনেক সময় আমাদের স্মৃতিতে থাকে না, ভুলে যাই আমরা। কারণ নেগেটিভ মানসিকতার যে ব্যক্তিরা যারা আছেন তারা কিন্তু সাধারণত ওভার পাওয়ার থাকে। ভালো মানুষ অনেক সময় কম কথা বলেন, কিন্তু এমনভাবে কথা বলেন মনে হয় যে বোম্বের কোনো নাট্যকার এসছেন এখানে, এমনভাবে কথা বলেন। আমি মাঝে মাঝে বলি ওনাদের নেতাদেরকে, বোম্বেতে অনেক নাট্যকারের অভাব চলছে, ইচ্ছে করলে আপনারা ওখানে চলে যেতে পারেন, আমি বরং রিকমেন্ডেশন করে দেব, আপনাদের তাড়াতাড়ি সেখানে কাজ হয়ে যাবে। এবং রিয়েলি আই অ্যাপ্রিসিয়েট ইউর দিস নাটকবাজ। আজকে দেখুন, আজকে ত্রিপুরাতে আমরা ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ করেছি 2026, আপনারা সবাই জানেন আপানিয়াতে। সেখানে আমরা ভেবেছিলাম মাত্র আমরা ভেবেছিলাম 500-র মতো লোক আসবে, আর সেই জায়গায় ত্রিপুরাতে আজকে কতজন এসে 1200-র মতো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিজনেসম্যান যারা এখানে বিনিয়োগ করবে তারা এসছে। এবং সেখানে এই যে 1200-র মতো ব্যবসা করতে যারা আসছেন এখানে, এরা কি এমনিতেই করবে? আমি খুয়াইতে ব্যবসা লাগাবো, আমার চলবে কি চলবে না আমি দেখবো না এখানে চলবে কি না। তো যারা বাইরের থেকে এসছে ওরা বুঝেছে ত্রিপুরাতে শান্তির জায়গা, আর অশান্তি থাকলে কেউ আসবে না। ওয়েস্ট বেঙ্গলে যেটা আগে ছিল, টাটাদের পিটিয়ে তাড়িয়ে দিয়েছে ওরা, সেই রকম বহু যেসব ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তারা ওয়েস্ট বেঙ্গলে আসতো না। এখন একটা পরিবেশ আসছে ত্রিপুরাতে, এই কারণেই 1200 লোক এসছে। এবং সেখানে 466 মৌ স্বাক্ষরিত হয়েছে, যার পরিমাণ 1,29,256 কোটি টাকা। ভাবুন আপনারা, আমরা ভেবেছিলাম 1 লক্ষ হবে। আজকে এর মধ্যে আমি একটা জায়গায় আজকে আসার সময় একটা নিউজ পেপার আমি দেখছিলাম, অলরেডি কয়েকদিনের মধ্যে গ্রাউন্ডেড হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। আমি বারবার আধিকারিকদের বলেছি আপনারা দেখুন, যতগুলো মৌ হয়েছে, মৌ হলে চলবে না, গ্রাউন্ডেড হয়েছে কিনা সেগুলো দেখবেন, এবং কবে কোথায় আসছে হচ্ছে কিনা এগুলো আমি নিজে মনিটরিং করি। আপনারা জানেন যে গত বছরে প্রায় 30,000 কোটি টাকার মৌ হয়েছিল। এর মধ্যে 30,000 কোটি টাকার মধ্যে 8,000 কোটি টাকার গ্রাউন্ডেড হয়েছে এখানে কাজ। আমি বললাম বাকিগুলো কেন হচ্ছে না? আমরা সিঙ্গেল উইন্ডো সিস্টেম করেছি যাতে তাদের বিভিন্ন দপ্তর থেকে লাইসেন্সের জন্য এদিক সেদিক ঘুরতে না হয়। তো সমস্ত ব্যবস্থা আমরা করেছি, মানুষ এখানে আসছে। এবং ত্রিপুরা আপনারা জানেন যে এখন আকর্ষণীয় বিনিয়োগ একটা গন্তব্য স্থান হিসাবে কিন্তু পরিগণিত হয়েছে। ত্রিপুরার মানুষের, আমি খুয়াইয়েরও আমি জানি বহু লোক বিদেশে তারা এস্টাবলিশড, কেউ সায়েন্টিস্ট, কেউ এডুকেশনিস্ট, কেউ বিরাট বড় বিজনেস করছে, তারা জানতোই না। ওরা ভাবে ত্রিপুরাতে আমরা করতে চাই কিছু। এই ত্রিপুরাবাসীর একটা আমি প্রথম একটা এখানে কনক্লেভ আমি করেছিলাম আগরতলায়, প্রায় 300-র মতো লোক এসছে। এবং ওরা বলছে আমাদের, কারণ তাদের যে মেইন রুট হচ্ছে ত্রিপুরা, তাদের মধ্যে কিন্তু এটা কিন্তু আমাদের অ্যাসেট। তারা বলছে নেক্সট টাইম যদি আপনারা করেন আমরা আরও বেশি আসবে, প্রায় 1,500 থেকে 2,000। ওরাও অনেকে আমাদের বলেছে যে আমরা তো খবর পাইনি। তো এরা যখন ত্রিপুরার মানুষ, তারা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় আছেন, তারা যখন আসবে, এই প্ল্যাটফর্ম আমরা দিচ্ছি। আমরা যেটা বলছি এক নতুন ত্রিপুরা আমরা তৈরি করছি, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। আমি কালকেও একটা মাইনরিটি সম্প্রদায়ের একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, সেখানেও আমি দেখেছি সেখানে মুসলিম সম্প্রদায়ের ছিল। আমরা মাইনরিটি বলতে গেলে মুসলিম ভাবি, কিন্তু মাইনরিটির মধ্যে শিখ ধর্মেরও আছে, জৈন ধর্মেরও আছে, সেখানে আপনার অন্য যেসব ধর্মেরগুলো এখানে আমাদের কালকে এত সুন্দরভাবে বুদ্ধিস্টরা ছিল। আমি ওনাদেরকে বললাম যে এইরকম চিত্র কিন্তু আমি আর কোনো দিন দেখিনি। ইউনিটি ইন ডাইভার্সিটি। এবং আপনারা সবাই মিলে যদি একসাথে আমরা কাজ করি তাহলে আমরা ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো, এক শ্রেষ্ঠ ভারত আমরা বানাবো। আপনারা একসাথে থাকুন, আর বিভিন্ন বেনিফিশিয়ারি যেগুলো এগুলো আপনারা জানুন, চিন্তা করুন, সেগুলো আপনারা পাবেন। বন্ধুগণ, এর মধ্যে আপনারা দেখেছেন যে পুষ্পবন্ত প্যালেস, আমাদের মাননীয় গৃহমন্ত্রী যে এসেছিলেন, পুষ্পবন্ত প্যালেস এটা একটা এলিফ্যান্ট, মানে হোয়াইট এলিফ্যান্ট, এটা ঠিক করাটাও মুশকিল। তো সেই জায়গায় আমরা অলরেডি 17 কোটি টাকা খরচ করে তার রেট্রোফিটিং করিয়েছি। এবং সেটাকে মাননীয় গৃহমন্ত্রীজি এসে তার
সেখানে ভূমি পূজন করেছেন। টাটা কোম্পানির সাথে ISCL তাদের সাথে আমরা যুক্ত হয়েছি। সেখানে 5 স্টার হোটেল হচ্ছে, যে রাজা মহারাজাদের যে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত সেখানে কয়েকবার সেখানে ছিলেন। তো তার যে ইতিহাস, সেই ইতিহাসগুলো যখন মানুষ জানবে, আর এদের যে চেইন আছে, বিদেশ থেকে ফ্লাইট নিয়ে এখানে আসবেন, তারা ওখানে স্টে করবেন, ত্রিপুরা সম্পর্কে জানবেন, এবং শুধু ওখানে থাকবেন না, তারা ত্রিপুরার বহু জায়গায়, এখানে উজ্জয়ন্ত আপনার ঊনকোটিতে আসবে, এখানে আমাদের ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাবেন, আমার যে বিভিন্ন ত্রিপুরার যে স্পটগুলো আছে, আপনার ছবি মুরার থেকে আরম্ভ করে রুদ্রসাগর, সব জায়গায় যাবে, তাহলে আমার পর্যটনটাও বাড়বে। আর শুধু তাই না, প্রায় 200-র মতো ডাইরেক্ট সেখানে চাকরি হবে। আর যারা বেভারেজ ইত্যাদি দেবে, গাড়ি ঘোড়া চালাবে, তাদেরও কিন্তু সেখানে আর্থিকভাবে উন্নয়ন হবে, অর্থাৎ আমাদের জিডিপিও বাড়বে। আপনারা সবাই জানেন যে ত্রিপুরার জিডিপি এখন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড বেস্ট, আমরা মানে থার্ড স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি, তারপরেও আমরা কিন্তু সেটা আমরা পেয়েছি। তো সেইভাবে আজকে আমরা চেষ্টা করছি ত্রিপুরাকে একটা নতুন এই জিন্দাবাদ জিন্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ থেকে বেরিয়ে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করার আমরা চেষ্টা করছি। মানুষের জন্য কর্মসংস্থানের সৃষ্টির ব্যবস্থা করছি, অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়ছে, এবং জনগণের অখণ্ড সমর্থন আছে বলেই সেটা সম্ভব হচ্ছে, বিশ্বাস রয়েছে। যে যাই বলুক, আমি জানি যে বহুদিন যদি একটা জায়গায় থাকে, মানুষের অনেক আকাঙ্ক্ষা থাকে, অনেক চিন্তা ভাবনা থাকে যে এটা হয়নি ওইটা হয়নি, কিন্তু আমি আপনাদেরকে বলছি, এই সরকার এমন একটা সরকার, একটা মানবিকতার চেহারা এখানে এই সরকারের দেখবেন। টিঙ্কুবাবু অলরেডি বলেছেন যে কিভাবে আমরা দিব্যাঙ্গজনদের তাদের কিভাবে হেল্প করা যায়, তার বিষয়ে এখানে মানসিকভাবে যারা দিব্যাঙ্গ, তাদের জন্য আমরা প্রকল্প আমরা এনেছি। আমরা বিভিন্ন জায়গায় দেখুন, প্রতি ঘরে সুশাসন একটা অভিযান আমরা চালিয়েছিলাম, যে আমাদের যে বেনিফিশিয়ারির যে বিষয়, প্রতিটা বাড়িতে যেন যায়, প্রতিটা ঘরে, এবং প্রতি ঘরে সুশাসন 1 and 2 দুটোতেই আমরা সাকসেসফুল হয়েছি। আমরা এখানে ফ্ল্যাগশিপ কর্মসূচি অনেকগুলো মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি, PM উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত, ধরতি আবা জনভাগীদারি অভিযান, PM জনমন প্রকল্প, এগুলো এক একটা প্রকল্পগুলো কিন্তু খালি নামে না, কাজেরও কিন্তু আপনারা দেখছেন সব জায়গার মধ্যে আমরা তার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। আজকে এখানে আমরা দেখলাম 2025 সালে, আমি নিজেও সেখানে গিয়েছিলাম, যে 2025 সালের যে রেজাল্ট আমার কাছে আছে, GSD আমাদের 2 গুণ বেড়েছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক বেশি উন্নয়ন হয়েছে, পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে, দেশের দ্রুত যে উন্নয়নশীল রাজ্যগুলো আছে তার সাথে আমরা কিন্তু আজকে কম্পিট করছি। আমরা সুশাসন এবং প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে আজ ত্রিপুরা, আগে কিন্তু ত্রিপুরা কাহা হ্যাঁ ভাই, ত্রিপুরা আসাম মে ক্যা, এরকম বলতো, কিন্তু এখন কিন্তু ত্রিপুরা কাহা সবাই জানে যে ত্রিপুরা কোন জায়গায় অবস্থিত এবং ত্রিপুরাতে কি হচ্ছে না হচ্ছে। আপনারা শুনে খুশি হবেন, আমি সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছেন, মিনিস্টার, আমি রাজ্যপাল এবং সবাইকে আমি এই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভিজিট করার জন্য রাজ্যপাল থেকে আরম্ভ করে উপরাজ্যপাল থেকে সবার কাছে আমি চিঠি দিয়েছি, এবং প্রচুর ফুটফল আসছে, মানুষ আসছে এখানে। তো এইভাবে নিজের মাঝে মাঝে নিজের ঢোল কিন্তু নিজেরও পেটাতে হয়। আমি জানি না এখানে এতগুলো লোক, আমাদের এতগুলো কাজ করছি, আপনারা কেন আমাদেরকে, যখন সরকারের কাজগুলো এত, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তা আপনারা যদি আরও বেশি করে এর সাথে যুক্ত হন তাহলে সারা পৃথিবী জানবে। মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে রিফর্ম এক্সপ্রেস ডিক্লেয়ার করেছিল, আপনারা শুনে খুশি হবেন। ত্রিপুরা ডিরেগুলেশন অ্যান্ড কমপ্লায়েন্স রিডাকশনে ত্রিপুরা একমাত্র ছোট্ট রাজ্য ফার্স্ট দুবার হয়েছে, 2000 মানে 2বার মানে হয়েছে, এটা ভাবা যায় না এখানে এই ডিরেগুলেশনে। আমাদের নীতি আয়োগ যে আছে সেখানে স্টেট সাপোর্ট মিশনে ত্রিপুরা ফ্রন্ট রানার স্টেট হিসেবে ডিক্লেয়ার হয়েছে। গত 8 বছরে আপনারা ভাবুন, ত্রিপুরা 350টার উপরে আঞ্চলিক এবং ন্যাশনাল লেভেলে প্রাইজ পেয়েছে, এরকম একটা ছোট রাজ্য। আজকে আমার সরকার একটা পোর্টাল আমরা তৈরি করেছিলাম, আপনারা সবাই জানেন, এবং প্রতিটা গ্রামে, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি খুব করে এটাকে বলেছেন যে সত্যি এটা একটা ইনোভেটিভ আইডিয়া, এবং আমার পোর্টালে, আমার সরকার পোর্টালে এর প্রায় 99% তার সাকসেস রেট আমরা পাচ্ছি। জনগণের যখন অভাব অভিযোগ থাকে, ইচ্ছে করলে এই পোর্টালকে ব্যবহার করে সেই কাজটা করতে পারে। আমরা কিছুদিন আগে আপনারা দেখেছেন
মাননীয় প্রধানমন্ত্রীজি যে এই মন কি বাত অনুষ্ঠানে ত্রিপুরার যে ঐতিহ্যবাহী যে সারিন্দা দেখেছেন তো আপনারা, সেই সারিন্দা কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। আমি কিছুদিন আগেও এই আপনার আগরতলার এই রবীন্দ্র ভবনের মধ্যে ওই ভদ্রলোককে আমি ডেকে, দেববর্মাবাবুকে আমি ডেকে, ওনার এত সুন্দর গান এবং যেভাবে উনি বাজাচ্ছিলেন, এবং দেখুন মাননীয় প্রধানমন্ত্রীজি সেটাকে ক্যাচ করে নিলেন এবং সেদিন মন কি বাত অনুষ্ঠানে দেখালেন। জিআই ট্যাগ পেয়েছেন, এই নিয়ে আমরা টোটাল 4টা আমরা জিআই ট্যাগ আমরা পেয়েছি। সত্যি এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমাদের জনজাতিদের কালচার, ত্রিপুরাবাসীর কালচার, সেটা কিন্তু আজকে সারা পৃথিবীতে মানুষ জানলো। আরেকটা বিষয়, ত্রিপুরা কিন্তু তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য, এবং আমরা গোয়া এবং মিজোরামের পরে আমরা কিন্তু তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য। কিন্তু এটা এমনিতে না, কিন্তু 95.6% আমরা পেয়েছি। ইউনেস্কোর যে রুলস রেগুলেশন, এখানে খালি সাইন করলেই হয় না, অনেক ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া প্রায় 5-6টা ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি, ত্রিপুরার পপুলেশন এই যে মিজোরাম এবং গোয়ার থেকে কিন্তু অনেক বেশি। তো এটা আমাদের জন্য একটা ঐতিহাসিক একটা জয় আমি বলবো। আমাদের নতুন বিদ্যালয় নির্মাণ, স্মার্ট ক্লাসরুম, আইসিটি ভিত্তিক শিক্ষা, টিঙ্কারিং ল্যাব, দক্ষতামূলক শিক্ষা, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়, মিশন মুকুল, ত্রিপুরা নিপুণ ত্রিপুরা এবং বিদ্যা সেতু কর্মসূচি, এরকম অনেক আমরা কর্মসূচি আমরা শিক্ষাক্ষেত্রে, যাতে ছেলেমেয়েরা এখনও এবারে আমি অঙ্গনবাড়িতে গিয়ে আমি অবাক হয়ে গেলাম, এত সুন্দর সুন্দর জিনিস এখন চলে এসছে। সেই একটা মানে গগলসের মতো একটা পড়ালো, এত সুন্দর লাগছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি করে এটা সম্ভব। এখানকার লোকাল একটা মেয়েকে ট্রেনিং দিয়েছে, মেয়ে আবার তার মাকে ট্রেনিং দিয়েছে। অঙ্গনবাড়ি কেন্দ্রে এই যে প্রযুক্তি এনে ঢুকিয়ে দিয়েছে, ভাবা যায় কোনো দিন। এবং এই যে বিষয়গুলো আসছে আস্তে আস্তে করে আমাদের ত্রিপুরার, মানে আমরা জানি যে জ্ঞান যত বেশি অর্জন হবে তত বেশি কিন্তু আমরা অজ্ঞানতার থেকে আমরা জ্ঞানের দিকে যাব এবং অন্ধকার থেকে আলোর দিকে যাব। সেটা সম্ভব হবে এই ধরনের যে প্রযুক্তিকে সামনে রেখে আমরা যদি কাজ করি। আমাদের সরকার, আমাদের বিদ্যালয় সেইভাবে কাজ করছে। আজকে জনজাতি যারা অংশের মানুষরা আছেন, তাদের শিক্ষার বিকাশেও কিন্তু আমরা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করেছি। প্রায় 21টা একলব্য মডেল ইএমআরএস আমরা করেছি। এর মধ্যে 12টা স্টার্ট হয়ে গেছে, 6টা এর মধ্যে এই বছরেই হবে, আরও বাকিগুলো যে আছে এর মধ্যেই হবে। আমি আরও 15টা যাতে ইএমআরএস মানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হয়, তার জন্য আমি দিল্লিতে দাবি করে আসছি। আমরা চাই জাতি, জনজাতি, মণিপুরী, সংখ্যালঘু সবাই একসাথে মিলে আমরা একটা কম্পিটিশনের মাধ্যমে, আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না থাকে। কিন্তু ইচ্ছে করে কিছু কিছু লোক বিভেদের একটা যে চিন্তা ভাবনা করে এবং বসে আছে যে কবে আমাদের মধ্যে ঝগড়াঝাটি হবে, আর তারা ওই 1977-এর মতো ফাঁকে দিয়ে এসে ঢুকে চেয়ারে বসে যাবে। মানুষ তো তোমাদের অ্যাকসেপ্ট করে না। তো এই জায়গার মধ্যে আমরা যেভাবে কাজ করছি, মানুষ বুঝতে পারছে। যারা জনজাতিরা আছেন তাদের এককালীন আর্থিক সহায়তা, উচ্চশিক্ষায় যারা যায় তাদের জন্য আমরা ব্যবস্থা করেছি। 100টি সরকার প্রায় 100 স্কুল যে হোস্টেলগুলো আছে সেখানে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করেছি। আমরা আমবাসা, কাঞ্চনপুর এবং করবুকে 3টি আশ্রম স্কুল করেছি। 2018-19 থেকে এখন পর্যন্ত প্রায় আমাকে বলে যে হোস্টেলের বিষয় এইসব প্রায় আমার কাছে আছে। 2018-19 থেকে এখন অবধি প্রায় 32টি নতুন হোস্টেল আমরা এই জনজাতিদের জন্য নির্মাণ করেছি। 40টি জনজাতি আরও ছাত্রাবাস নির্মাণাধীন রয়েছে। এর মধ্যে 19টি হোস্টেলের নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে। তো আমাদের যারা পিছিয়ে পড়েছে তাদেরকে সামনে আনতেই হবে, সেই কাজটা আমরা করছি। এর মধ্যে আমাদের যিনি মিনিস্টার মহোদয় আছেন ট্রাইবেল ওয়েলফেয়ার, প্রায় এসে বলেন যে কলেজ, স্কুলের বা হোস্টেলের সমস্ত জিনিসপত্র চুরি হয়ে যায়। তো 170 জন আমরা ওয়ার্ডেন সেখানে আমরা নিযুক্তি দিয়েছি ক্যাবিনেটে পাস করে। আমরা এর মধ্যে গ্রাম উন্নয়ন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা সবাই জানি যে উন্নত সড়ক যোজনার ব্যবস্থা থাকতে হবে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় এই যে ত্রিপুরার বিভিন্ন যে অঞ্চলে, যে প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভেরি ইম্পর্টেন্ট। কেন এই বিভিন্ন যে গ্রামগুলো আছে এর মধ্যে 500 কোটি টাকা আমরা দিয়েছি যে গড় থেকে বেরোলেই মেইন রোডের মধ্যে যাতে ওনারা যেতে পারে। এটা কিন্তু আমাদের, এটা কিন্তু ত্রিপুরা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা না। যেগুলো ছোট ছোট রাস্তাগুলো আছে, কারণ অনেক সময় আছে যে রাস্তা মেইন রোডে আসতে গেলে অনেকে এমনিতেই পড়ে যায়,
তাদের মানে কোনো হসপিটালের গাড়ি বা কিছু নিয়ে যেতে, তো সেই জায়গায় 500 কোটি টাকা এর মধ্যে আমরা ধরেছি, সেই কাজটা আরম্ভ হয়েছে। প্রায় PMGSOI যে 4563 কিলোমিটার রাস্তা এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে গ্রাম সড়ক যোজনা সেটা হয়েছে। আরও 2 এবং 3-তে প্রায় 600 কিলোমিটারের কাজ হবে। বর্তমানে 7,50,000-এর বেশি যারা জল আমাদের নলসে জল যে শুরু হয়েছে, এখন পর্যন্ত জল নিয়ে বিরাট সমস্যা। আমি জানি, আমার কাছে আমাদের MLA সাহেবরা যারা আছেন, মিনিস্টারও বলেন যে জল আছে, নল আছে, কিন্তু জল নেই ইত্যাদি। তো এইগুলো নিয়ে আমরা পর্যালোচনা করি, কিন্তু একটা সময় আসবে সেগুলো নিশ্চয়ই একটা 100% স্যাচুরেশন আসবে। এখন পর্যন্ত প্রায় 86%, আমরা যেখানে 2.26% আমরা শুরু করেছিলাম জল জীবন মিশন আমাদের, সেখানে আজকে 86% হয়েছে। কিছু জায়গায় আছে যেখানে পাহাড়ি অঞ্চল, সেখানে জলের উৎসই নেই, তো সেখানে ইনোভেটিভের মাধ্যমে আমরা জল দেওয়ার চেষ্টা করছি এবং সেটাও আগামী দিন আমরা নিশ্চয়ই করব। প্রধানমন্ত্রী আবাস যোজনা এখন পর্যন্ত প্রায় 3,76,175টি ঘরের অনুমোদন পেয়েছে। তার মধ্যে প্রায় 3,73,000-এর উপরে ঘর সম্পন্ন হয়ে গেছে। অর্থাৎ এই যে সম্পন্ন হয়েছে, এটা হয়েছে 2022-এর পরে, মানে প্রায় 85% 2022-এর পরে সেটা হয়েছে। আমাদের এই যে প্রকল্পগুলো হয়েছে, এই প্রধানমন্ত্রী আবাস যোজনা টপ পারফর্মিং স্টেট হিসাবে কিন্তু আমরা সেখানে স্বীকৃতি পেয়েছি বন্ধুগণ। PM কিষাণ সম্মান নিধির কথা যদি বলি, সেখানে প্রথম কিস্তি থেকে 22তম কিস্তি পর্যন্ত কিষাণদের যাতে কোনো অসুবিধা না হয়, প্রথম ইনিশিয়ালি তাদের খেতি করতে গেলে যাতে সমস্যা না হয়, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে উনি কিস্তি দিয়ে 2,000 টাকা করে দিচ্ছেন, 6,000, সেখানে দেখা গেছে এই ফার্স্ট কিস্তি থেকে 22তম কিস্তি পর্যন্ত প্রায় 977,89,00,000 টাকা দিয়েছেন। কিছুদিন আগে যিনি মাননীয় প্রধানমন্ত্রীজি 20 জুন 2026 তারকেশ্বর থেকে ডিজিটালের মাধ্যমে উনি 23তম যে প্রধানমন্ত্রীর যে PM কিষাণ সম্মান নিধি সেটা রিলিজ করেছেন। ত্রিপুরাতে 43,32,00,000 টাকা সেটা পেয়েছে। আজকে নবম শ্রেণীর, আজকে যদি আমরা দেখি মেয়েদের, এখানে আমার বোনেরা মেয়েরা আছেন, এখানে মায়েরা আছেন, আপনি ভাবুন আমাদের ক্লাস 9-এ যারা পড়ে মেয়েরা, তাদেরকে আমরা সাইকেল বিতরণ করেছি। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার স্কুটি আমরা দিয়েছি, 140টা স্কুটি দিয়েছি। উচ্চশিক্ষার বিভিন্ন যারা গ্র্যাজুয়েট লেভেলে পড়ে, আমি নিজে যখন মুখ্যমন্ত্রী হই তাদের কোনো রকম ফি যাতে না দেওয়া হয়, যে কারণে ড্রপ আউটের সংখ্যা অনেক কম। কর্মজীবী মহিলাদের আবাসন এবং নারী সুরক্ষামূলক যে বিভিন্ন ব্যবস্থা, সেটা আমাদের সরকার করেছে। মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা একটু আগে আপনারা দেখেছেন, একটা প্রাইজ ওনাকে আমরা দিলাম। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, ICDS কর্মসূচির মাধ্যমে মাদার অ্যান্ড চাইল্ড তাদের যাতে সুবিধা হয় তার জন্য বিভিন্ন কাজ আমরা করেছি। এর মধ্যেও আপনারা দেখেন, আমি যে বললাম যে 350টা আমরা ন্যাশনাল লেভেলে এবং আঞ্চলিক আমরা পুরস্কার পেয়েছি। এছাড়াও এই কিছুদিন আগে ত্রিপুরার একাধিক পঞ্চায়েত জাতীয় স্বীকৃতি লাভ করেছে পঞ্চায়েতে। সেটা কি, সিপাহীজলা জেলা পরিষদ দেশের সেরা জেলা পঞ্চায়েত। এটা কিন্তু চারটিখানির কথা নয়, দেশের সবচেয়ে বেস্ট জেলা পঞ্চায়েত। কাঞ্চনবাড়ি পঞ্চায়েত আপনাদের কুমারঘাট, ঊনকোটি জেলার সেরা স্বাস্থ্যসম্মত, বিভিন্ন প্যারামিটার আছে, স্বাস্থ্যসম্মত পঞ্চায়েত হয়েছে। বৈকুণ্ঠপুর পঞ্চায়েত হেজামারা, সেখানে যৌথভাবে 3য় সেরা মহিলা বান্ধব পঞ্চায়েত হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার বিজয়নগর গ্রাম পঞ্চায়েত জাতীয় গভর্নেন্স পুরস্কার অর্থাৎ সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছেন। তো সেইভাবে আমাদের কাজ চলছে। আমাদের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুজি মোস্ট ক্লিন স্টেট হিসাবে স্মল স্টেট ক্যাটাগরির মধ্যে সেখানেও আমরা সেই পুরস্কার পেয়েছি বন্ধুগণ। আমাদের ত্রিপুরাতে স্যাটেলাইট, আমাদের আগরতলা, ধর্মনগর এবং উদয়পুরে স্যাটেলাইট টাউন যাতে নতুন করে, কারণ এখন কনজেস্টেড হয়ে গেছে, তার জন্য আমরা অলরেডি জায়গা আমরা ইয়ারমার্ক করেছি, সেগুলো হবে। বিভিন্ন মেডিকেল কলেজ এখানে হচ্ছে, স্বাস্থ্য পরিষেবায় তো মানে আমি বলবো যে উন্নয়ন হয়েছে। আগে কথায় কথায় মানুষ বাইরে চলে যেত, 80% রেফারেল কেস এখন কমে গেছে। এটা কিন্তু চারটিখানি কথা নয়, 80% রেফারেল সব ব্যবস্থা এখন ত্রিপুরাতে আমরা করছি।
টেলি কনসালটেশনের মাধ্যমে পেশেন্ট বসে এবং পেশেন্টের যারা তার সাথে থাকে তারা কথা বলছে ডাক্তারের সাথে, এইমসের কথা বলে আমাদের যে ডাক্তারবাবুরা তারা বলছেন এই পেশেন্টকে আমরা এই চিকিৎসা দিচ্ছি, এর মধ্যে কিছু করতে হবে কিনা। তো তার জন্য যাওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না, এবং তার জন্য 5,000 টাকা করে এই টেলি মেডিসিনের যে ব্যবস্থা, টেলি কনসালটেশন, সেখানে আমরা ত্রিপুরা সরকার আমরা দিচ্ছি। আমি এখানের মধ্যে আজকে কথা বলছিলাম আমি জিএম সাহেবকে, যে আমাদের এখানে যে ডিস্ট্রিক্ট খোয়াইয়ে ডিস্ট্রিক্ট হসপিটালের কি হচ্ছে অবস্থা, বলে কাজ শুরু হয়ে গেছে। আর পাশে ডি অ্যাডিকশন সেন্টার যেটা আমরা বলেছিলাম, প্রতিটা 8টা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা একটা 20 করোড় আমরা ডি অ্যাডিকশন সেন্টার করব, সেটারও কাজ শুরু হয়ে গেছে। তো সেইভাবে আমরা সব জায়গায় আমরা কাজ করছি। আমরা সুপার স্পেশালিটি ভাবতেই পারি না, আজকে ত্রিপুরার ছেলে মেয়েরা সুপার স্পেশালিটি করে আসে, সেখানে আজকে সুপার স্পেশালিটি হয়েছে। প্রায় 9টার মতো সুপার ডিপার্টমেন্ট আমরা খুলেছি, আগামী দিন আরও 5-6টা খোলার ইচ্ছে আছে। আমরা চাই এখানে কিডনি ট্রান্সপ্লান্ট প্রায় সফলভাবে 9টি কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে আমাদের এখানে, আরও বহু লোক আসছে এখানে, এবং আমরা চাই যে আগামী দিন এখানে লিভার ট্রান্সপ্লান্ট হোক, হার্ট ট্রান্সপ্লান্ট হোক। কেন মানুষ বাইরে যাবে? আমি এর মধ্যে মানে এই ধরনের কিছু কিছু রোগ আছে যেগুলো মানে চ্যালেঞ্জিং বিষয়, আমি এর মধ্যেও কথা বলেছি এদের জন্য কিছু করা যায় কিনা, কোনো ফান্ড আলাদা করে তৈরি করা যায় না। আমি চিফ সেক্রেটারি মহোদয়কে কালকে বলেছি যে এই ধরনের রোগ যেখানে 17 কোটি 18 কোটি টাকার মতো লাগবে, একটা ফান্ড আলাদা করে তৈরি করা যায় কিনা। বলছে আমরা এই বিষয়ে আলোচনা করব, ক্যাবিনেটে আলাপ করব। তাহলে কি হবে, মানুষের যে মানুষের সমস্যা সমাধানের মাধ্যমে আমাদের এই সরকার থাকতে চায়। আর আগের সরকার কি করত, সমস্যা সৃষ্টি করে তারা থাকতে চেত। আমাদের মধ্যে এই হচ্ছে ডিফারেন্স। আমরা এইভাবে আজকে এমসিএইচ যে বিল্ডিং আজকে আমাদের মাদার অ্যান্ড চাইল্ড ডোনার মিনিস্ট্রি থেকে আমরা পেয়েছি। আমরা ডোনার মিনিস্ট্রি থেকে ডেন্টাল কলেজের জন্য নতুন বিল্ডিং পেয়েছি 202 কোটি টাকা, সেটাও হয়েছে। আমরা রিহেবিলিটেশন সেন্টারের জন্য বিশ্রামগঞ্জে বিরাট একটা বিল্ডিং হচ্ছে, যারা ড্রাগ এডিক্টেড থেকে বেরিয়ে আসছে। এবং বিভিন্ন যেসব সরকার জেলা ও মহকুমা হাসপাতালগুলো যাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয় তার জন্য ব্যবস্থা করছে। ট্রমা সেন্টার এবং কার্ডিয়াক কেয়ার সেন্টার সেগুলো যাতে সব জায়গায় থাকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট, আমরা গুমতি, ধলাই, দক্ষিণ জেলা এবং আগামী দিনে আমরা উত্তর জেলায় আগরতলায় তো আছেই, সব জায়গার মধ্যে আমরা ট্রমা সেন্টার করব, কার্ডিয়াক কেয়ার সেন্টার করব। খোয়াই এবং সিপাহীজলার যেটা আমি বললাম যে নতুন জেলা হাসপাতাল নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে, কাজও শুরু হয়েছে। এবং দেখা গেছে গুমতি জেলার যে বেডের সংখ্যা, ত্রিপুরাতে আগরতলাতে যেরকম বেডের সংখ্যা বেড়েছে ডাবল, আরও বেশি করার জন্য। আজকে এমবিবিএসের মাত্র কটা সিট ছিল আমাদের সময়? 13টা, 12টার থেকে 13টা। আজকে ত্রিপুরাতে কত? এমবিবিএসের 550টা সিট হয়েছে ত্রিপুরাতে। ভাবুন আপনারা, আমাদের ছেলে মেয়েরা ত্রিপুরাতে পড়তে পারছে। বিডিএসএ ডেন্টালে 63টা হয়েছে, ফার্মেসি কলেজ হয়েছে, এএনএম, জিএনএম, এতগুলো বিশ্ববিদ্যালয় এখানে এসছে। তাহলে আমাদের ছেলে মেয়েরা এখন বাইরে যাওয়ার প্রবণতা অনেক কমেছে। আমাদের আগরতলার মধ্যে আপনারা যদি যান কোনো সময় দেখবেন যে একটা, আমি সবসময় বলি এখন কর্পোরেট সেক্টরের সাথে আমাদের তুলনা করতে হবে। হাসপাতালে ঢুকলে যেন মনে হয় যে না একটা কর্পোরেট স্টাইলের হচ্ছে। তো সেই জায়গায় আমরা কাছারিপট্টির এখানে 50 শয্যা বিশিষ্ট একটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সিভিল হাসপাতাল চালু করেছি। এবং সেখানে আপনার ওই প্রেসক্রিপশন নিতে হবে না, সেখানে কি করেছি, ইন্টিগ্রেটেড হসপিটাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ আপনি গেলেন, সাথে সাথে আপনার পেপারলেস, আপনার সব কিছু আপনার যা রোগ থেকে আরম্ভ করে এভরিথিং, এবং সেটা থাকবে সেখানে, কোনো সময় আপনার যেতে হবে না। কি আপনার চিকিৎসা পেলেন সব। গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আমরা অলরেডি 75 কোটি টাকা আমরা পেয়েছি। গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্টার্ট করছি এই সামনের বছর থেকে, আমরা 26-27 শিক্ষাবর্ষ থেকে শুরু করছি। আয়ুর্বেদিক মেডিকেল কলেজ আমরা শুরু করছি এই বছর থেকে, সেটা 26-27 বছরে শুরু হবে। তেপানিয়াতে হচ্ছে একটা, আর আগরতলা রেন্টার্স কলোনিতে হচ্ছে। আর একটু চিন্তা করুন, খালি নামটা দেওয়া হয়েছে, চিৎকার, নেতাজি সুভাষ বসুর নাম দেওয়া হয়নি। আরে এটা তো নর্মাল, এটা তো এটা ইমপ্লয়েড যে হসপিটাল নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেট হসপিটাল। তো এখানে আয়ুর্বেদিক মেডিকেল, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড যেমন আমরা জিবিপি হসপিটাল বলি, তো এক্স্যাক্টলি সেম ওয়েতে সেখানে নেতাজি সুভাষচন্দ্র হসপিটাল। এটা নিয়েও হইচই আরম্ভ করে দেয়, ঘুম থেকে উঠে কোনো কাজ নেই। আমরা কাজ করতে করতে ভাবুন এত তাড়াতাড়ি সময় শেষ হয়ে যাচ্ছে, আর ওরা না কাজ করতে করতে ওনাদের সময় শেষ হয় না। কি করবোটা কি বলুন।
তো এখানে এই ধরনের দুটো চক্ষু হাসপাতাল, 100 বেডের আই হসপিটাল যাতে হয় তার জন্য ভূমি, এর মধ্যে আমি এখানে ভূমি পূজন আমি করতে যাচ্ছি। এতগুলো হসপিটাল হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা আমরা এত কিছু করছি, তাহলে একটা ইউনিভার্সিটির প্রয়োজন। তো ইউনিভার্সিটিতেও আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আমরা বিধানসভাতে সেটা পাস করেছি, ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সার্ভিসেস। এই গভর্নমেন্ট কতটুকু আপনারা দেখবেন যে মানবিক। আজকে যারা জীবিতে যায়, এখানে যারা পেশেন্ট থাকে, পেশেন্টের পার্টি অনেক সময় কোথায় খাবে, কি 10 টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করেছি। আমরা গত বছরের বাজেটে আমরা রেখেছি যে ভারত মাতা ক্যান্টিনের নাইট সেন্টার পুরো কমপ্লিট হয়ে গেছে, ওখানে থাকার ব্যবস্থা কম পয়সায় খাওয়া, সেটাও আমরা জিবির ঢুকতেই বা দিকে শুরু হয়েছে। এর মধ্যে আমি সেটা ইনোগুরেশন করতে যাচ্ছি। চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা ছিল, মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা আমরা করলাম। ত্রিপুরাই একমাত্র জায়গা যেখানে পুরো মানুষ, সারা ত্রিপুরার মানুষ যদি 42 লক্ষ হয় আজকের দিনে, সব মানুষ এই হেলথ ইন্স্যুরেন্সে তারা কিন্তু আর কোথাও নেই। সেটা মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনার মাধ্যমে, এবং একই ধারায় আমরা করেছি। প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা এখন পর্যন্ত প্রায় 307 কোটি টাকা আমরা তাদের যে দাবি সে নিষ্পত্তি করেছি। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার যে দাবি 50 কোটি 18 লক্ষ টাকার দাবি আমরা কিন্তু সেটা নিষ্পত্তি করেছি। আরেকটা বিষয় আপনারা সবাই জানেন যে এই যে আমাদের নন কমিউনিকেবল ডিজিজ, আমরা কিন্তু অনেক সময় তাতে 65% মানুষ মারা যায়, ব্লাড প্রেশারে হোক বা ক্যান্সারে হোক, ডায়াবেটিসে হোক, হাইপার টেনশনে হোক। তো তার জন্য স্ক্রিনিং খুব দরকার। মানুষ বুঝতে পারে না যে আমার কি রোগটা হয়েছে। তার জন্য মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য যোজনা আমরা চালু করেছি। অর্থাৎ এই স্ক্রিনিংয়ের মাধ্যমে, এবং খুব ভালো সেটা, আগে থেকে আমরা মানুষকে 18 লক্ষর মতো আমরা টার্গেট করেছি সারা ভারত ত্রিপুরার। তো সেই কাজটা চলছে, এবং আগেই তাকে যাতে ওষুধ দেওয়া যায়। এবং যেটা আমার ডিএম সাহেব বলেছেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর অ্যান্ড চিপার, আমি বলবো সেটা আমি প্রায়শই বলি। উনি বলেছেন আগে যদি আমি রোগটাকে চিহ্নিত করতে পারি, দেখতে পারি, তাহলে আমার ট্রিটমেন্ট শুরু হবে এবং মানুষ তার হিউম্যান রিসোর্স সেটা বাঁচবে এখানে। আজকে মুখ্যমন্ত্রী মাস্কা আমরা তৈরি করেছি, মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান, 1 থেকে 19 বছরের, এটা 8th ফেজ চলছে এখানে। এবং তাতে দেখা গেছে যে এই যে আমরা বিভিন্ন ভ্যাকসিনেশন, আয়রন, ফলিক অ্যাসিড, তাছাড়া তাদেরকে পুষ্টি ও স্বাস্থ্য ইত্যাদি প্রতি বছরেই একটা না একটা আমরা ঢুকাচ্ছি সেখানে। এতে করে আমাদের যে আগামী প্রজন্ম যারা, তারা কিন্তু স্বাস্থ্যবান হবে, ত্রিপুরা সুস্থ থাকবে, এবং আমাদের ভারত সুস্থ থাকবে, এবং আমরাও সুস্থ থাকবো। আমরা সবাই সুস্থ থাকবো। এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, নতুন ত্রিপুরা আমরা করব। এই কয়েকটা কথা বলে সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অনেক কৃতজ্ঞ।